সর্বোচ্চ সালামি খায়রুল বাশার আমাকে দুদিন আগে দিয়েছে। জীবনে প্রথম ফুল প্যান্ট আমি পরেছি ঈদের দিন। এখন যেভাবে সালামি প্রচলন হয়েছে, আমাদের সময় খুব একটা, তখন তো 4 আনা 1 আনা এরকমই হতো আর কি। এক আনায় কিন্তু অনেক। ঈদ তো আনন্দর, আমি দুঃখের কথা বলেই শুরু করি। ঈদ মানে আনন্দ, মিলন আর স্মৃতির রঙিন গল্প। আর সেই গল্পগুলো যখন আসে আমাদের প্রিয় তারকাদের মুখে, তখন ঈদের আনন্দ যেন আরও একটু বাড়ে। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনপিবির বিশেষ আয়োজন বিআরবি ঈদ আড্ডা অনুষ্ঠানে। আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের নাটক, টেলিভিশন ও চলচ্চিত্র জগতের একজন বরেণ্য ব্যক্তিত্ব। দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে তিনি মুগ্ধ করেছেন অসংখ্য দর্শককে। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ নাট্য নির্দেশক ও লেখকও। আমি বলছি প্রখ্যাত অভিনেতা, নাট্য নির্দেশক ও লেখক নরেশ ভূঁইয়াকে নিয়ে। 1951 সালের 7 সেপ্টেম্বর জন্ম নেওয়া এই গুণী শিল্পী তার অভিনয় ও সৃজনশীলতার মাধ্যমে বাংলা নাট্যাঙ্গনে তৈরি করেছেন নিজস্ব এক শক্ত অবস্থান। আজকের আড্ডায় আমরা জানব তার ছোটবেলার ঈদের গল্প, পারিবারিক ঈদের ঐতিহ্য, শিল্পী জীবনের ঈদের অভিজ্ঞতা আর সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের নানা অনুভূতি। আমি আশিয়া আলম সবাইকে স্বাগত জানাচ্ছি। আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকে আমাদের ঈদ আনন্দ আড্ডা। দাদা, কেমন আছেন? ভালো আছি। ঈদ শুভেচ্ছা আপনাকে। ঈদ শুভেচ্ছা। আচ্ছা, যেমনটা আমি শুরু করেছি, ঈদ নিয়ে আসলে আমাদের অনেক গল্প থাকে, আমরা স্মৃতিচারণ করি। একটু জানতে চাই দাদা, আপনার ছোটবেলার ঈদ আসলে কেমন ছিল? ছোটবেলা তো সে অনেক দিন আগের কথা। তাও মানে ঈদের দিনের কথা অনেক দিন আগের হলেও কিছু কিছু ঘটনা আছে যা আনন্দের কিংবা আমি বলবো দুঃখেরও আছে আমার জীবনে। সে কথাগুলো ভোলা যায় না। আজ আমি সেটাই একটু স্মৃতিচারণ করতে চাই। প্রথমেই ঈদ তো আনন্দর, আমি দুঃখের কথা বলেই শুরু করি। আমার বয়স তখন 7-8 হবে হয়তো। আমার বন্ধু রঞ্জু, ওর সাথে আমার এত সখ্যতা ছিল যে স্কুলে আমরা একসাথে পড়তাম, আমাদের বাসাও ছিল কাছাকাছি এরিয়ায়। সারাক্ষণেই আমরা একসাথে থাকতাম, রাতে ঘুমানো ছাড়া। আর শুধু রাতে একসাথে ঘুমানো হতো না, সারাক্ষণ একসাথে। একসাথেই থাকতাম। আর ঈদের দিন আসার আগে থেকেই শুরু হয়ে যেত আমাদের আরো এটা ঘনিষ্ঠতা। মানে তখন দেখা যেত রাতে ওদের বাসায় আছে, ঈদ আসবে, চাঁদ রাত হবে। তো এমন মনে আছে এক ঈদের দিনে সকালবেলা যখন আমরা সেমাই টেমাই খাচ্ছিলাম, ওর মা আমাকে, আমার মনে হয় ওর মা আমাকে, খালামা ওর চেয়ে আমাকে বেশি আদর করতেন। আমি ঈদের দিন উনি আমাদের সেমাই টেমাই দিচ্ছিলেন, আমরা দুজন দুষ্টুমি করছিলাম আর খাচ্ছিলাম। হঠাৎ দেখলাম দিতে দিতেই ওনার, তখন তো বুঝিনি, এখন বুঝতে পারি ওনার স্ট্রোক করলো এবং সাথে সাথেই উনি চলে গেলেন, মারা গেছেন আর কি। আমি আমার মাকে হারিয়েছি আর অনেক পরে, কিন্তু আমি সেদিনের কথা আজও বলতে পারি না। মানে উনি আসলে এটা বলবার মতো না। ঈদের দিনে উনি এভাবে চলে যাবেন, এত সুস্থ ছিলেন, এত স্বাভাবিক ছিলেন উনি। হঠাৎ তখন তো বুঝতাম না, স্ট্রোক করেছে আর কি, সিভিয়ার স্ট্রোক করেছে। এবং হাসপাতালে, আমার মফস্বলে থাকতাম তখন, হাসপাতালটা তো আমার থেকে অনেক দূরে ছিল। তাও নিয়ে যাওয়া হলো যখন, আর ডাক্তাররা বললেন যে ওনার নেই আর কি। আমার সেই বন্ধুরা আর 2-1 বছর পরে ওর বাবার সাথে ওরা বিদেশ চলে গেল। তারপর সময়ে আমি তার সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছি, তার সাথে আমার যোগাযোগ নেই এখন আর। কিন্তু তার মায়ের স্মৃতি আমি ভুলতে পারি না আর কি। ঈদ আসলে অন্য সময়ও মনে হয় না যে তা নয়, কিন্তু ঈদ আসলে আর আমার ওই দিনটার কথা বেশি মনে পড়ে, বেশি মনে হয় আর কি, যে এত আনন্দ চারিদিকে।
কিন্তু আমার মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়। আসলে আসলে এখন এসে মানে এই সময়টাতে এসে ঈদ এখন কিভাবে অনুভব করেন যদি একটু জানতে চাই। আসলে ঈদ ওই যে একটু আগে তুমি করে বললাম হ্যাঁ তোমাকে, অবশ্যই প্লিজ। তুমি করলাম যে সময়ের প্রেক্ষিতে ঈদের অনুভূতিও পরিবর্তিত হয়। পরিবর্তন হয়, প্রেক্ষাপট পরিবর্তন হয়, মানুষের সামাজিক অবস্থান থেকেও ব্যাপারটা হয়। এখন ঈদ আসে ঠিকই, তো আমার কাছে মনে হয় হয়তো আমাদের এসব যান্ত্রিকতা বা ওসব কিছুর কারণেই বা ঈদের সময়ে নিকট আত্মীয়দের কাছে তো দূরের কথা, যারা একেবারে কাছের বন্ধু তাদের কাছেও যা কঠিন হয়ে যায়। তাদের সাথে দেখা সাক্ষাৎ, যেহেতু ফেসবুক আছে, টেলিফোন আছে, ওগুলো ঈদের দিন ওদের সাথে বলা হয় আর কি। তো সেই আগের আনন্দ আমি ভুলতে পারি না আর কি। যেমন আগের যে আনন্দটা, আরেকটা কথা বলি, আমার এক বন্ধু ছিল, আমার সহকর্মী ছিল, আমার জুনিয়র। তার একটা ইচ্ছা, মানে প্রতি ঈদেই চাঁদ রাতের দিন সে একটা স্যান্ডেল কিনবে। চাঁদ রাতেই কিনতে হবে। হ্যাঁ, চাঁদ রাতেই কিনতে হবে, আগে কিনলে হবে না। এবং ওই স্যান্ডেল কেনার সময় আমাকে তার সাথে থাকতে হবে এবং আমাকেও একটা কিনতে হবে। কাজে আমি দীর্ঘদিন যত ব্যস্ততাই থাকুক, কিন্তু চাঁদ রাতে ওর জন্য আমার রাখতেই হতো স্যান্ডেল কেনার জন্য। স্যান্ডেল কেনার জন্য। আমার আচ্ছা। সেই বন্ধুটিও আর বেঁচে নেই, সেও মারা গেছে। তো এখন আর খুব চাঁদ মনে রাত, পড়ে, খুব মিস করেন যখন, এমনি তো মিস করেন, হ্যাঁ, স্পেশালি কিন্তু ঈদের সময়টা যখন ঈদের সময়টা আসে। মানে ঈদগুনা আসে আমার কাছে, এই ধরনের দুঃখজনক কিছু স্মৃতি আছে স্মৃতি বলেই। রয়েছে। আচ্ছা। আনন্দের স্মৃতিও আছে অনেক। আমি সে কথা বলছি, যেমন আমি, আমাদের পরিবারের একটা নিয়ম ছিল যে মানে এসএসসি পাশ করার আগে কাউকে ফুল প্যান্ট কিনতে দিত না আর কি। আমরা অনেক ধনী ছিলাম না, কিন্তু মোটামুটি চলার মতো ফুটবল আর ফুল প্যান্ট কেনার মতো আচ্ছা। সামর্থ্য আমাদের ছিল, কিন্তু পারিবারিকভাবে আমার দিত না আর কি। বললো যে পায়জামা পাঞ্জাবি এসবই পড়ো, উৎসব পার্বণে এগুলোই দিত। তো একবার ঈদে আমার খুব সবাই কিনছে, আমার সমবয়সীরা, তখন আমি 7-8 পড়ি, আমার মনে আছে। আমার শখ হলো আমি একটা ফুল প্যান্ট পরবো আচ্ছা। এবং ঈদে সেটা লাগবেই। কিন্তু বাড়িতে বলার সাহস নেই, দেবে না। আমার বাবা, আমি খুব ছোটবেলায় মারা গেছিলেন। আমরা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, সেখানে আমাদের কিছু চাওয়া পাওয়া ছিল না। আমার মানে পারিবারিকভাবে যা দিত, আমার চাচারা যা দিত, সেটাই আমাদেরকে মেনে নিতে হতো আর কি। চাইতে পারতাম না কাউকে, সে মানে সাহসও ছিল যা না। দিত ওইটাই আসলে ওটাই নিয়ে মেনে চলতে নিতে হতো। হয়, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। মানে সাহসই ছিল না যে কিছু আবদার করব। যেহেতু আমার বাবা নেই, তো আমি, কিন্তু কি করব, আমার প্যান্ট কিনতেই হবে। আচ্ছা। আর একটা কথা বলে, আমি ছোটবেলায় আমার জন্মগ্রহণকালে আমার মা খুব অসুস্থ হয়ে যান। তখন আমার দাইমা যে, ওনার কাছে আমি চলে আসি। আচ্ছা। উনি, ওনারা খুব গরিব ছিলেন, খুবই গরিব ছিলেন, মানে ঠিক দুবেলা খাওয়াটা, কিন্তু আমাকে নিয়ে ওরা রাখতেন। আমি বাসায় থাকতাম, রাতের বেলা ওনার কাছে গিয়ে ঘুমাতাম, এই আর কি। আমি ক্লাস 7 অবধি ওনার কাছেই ঘুমিয়েছি। তো আমি যখন এরকম, কি বলবো, ওনাদের কাছে তো বলার এটাই নেই, সামর্থ্য নেই, কিন্তু উনি বুঝতে পেরেছেন। ওনার ছেলেরাও খুব ছোটোখাটো কাজ করতেন, ওরা হয়তো ঈদের সময় কিনতে পারে না নতুন জামা কাপড়। আর আমাদের সময়ে, আমি যখন ছোট ছিলাম সে সময় বলি, ঈদের সময় নতুন জামা যে সবাই কিনতে পারতো তা না, ওদিন ওরা পুরনো জামাটাই ধুয়ে টুয়ে পরতো আর কি। এরকম ওই ফ্যামিলিটাও তাই ছিল, গরিব ছিল ওনারা। কিন্তু আমার মনে আছে, আমার সেই মা, আমি ওনাকে মা বলেই ডাকতাম, উনি ওনার ছেলেকে বললো, যে করে হোক তুই ওকে একটা ফুল প্যান্ট কিনে দিবি। আমি জীবনে প্রথম ফুল প্যান্ট পরেছি এক ঈদে, এবং সেটা দাইমায়ের কাছ থেকে। দাইমার কাছ থেকে ও আমাকে দিয়েছিল আর কি, যে আমার
সেই মানে জীবনে প্রথম ফুল প্যান্ট আমি পরেছি ঈদের দিন। আসলে এটা চমৎকার একটা এগুলো মানে স্মৃতিচারণের ঈদ বিষয়। আসলে আমার এসব কথা খুব মনে খুব পড়ে। মনে হয় আর কি। আচ্ছা দাদা, ছোটবেলায় তো ঈদের আমাদের অনেক স্মৃতি থাকে, নতুন জামা কাপড় কেনা, হুম। সবার সাথে দেখা হওয়া, আরো কত কত স্মৃতি থাকে, নতুন পোশাক, সালামি। কোন বিষয়টা আসলে সবচাইতে বেশি ভালো লাগতো আপনার ওই সময়টাতে? সালামির ব্যাপারটা তো ছিলই। হুম হুম। এ, তো এখন যেভাবে সালামি প্রচলন হয়েছে, আমাদের সময় খুব একটা, তখন তো 4 আনা 1 আনা এরকমই হতো হুম আর কি। হুম এর হুম 1 আনায় কিন্তু হুম অনেক। হুম হুম তো আমি আমার আমার বাড়িতে যত আত্মীয় স্বজনদের কাছে না পেতাম, আমার বন্ধুদের, ওই যে বললাম রঞ্জুর সাথে যেতে, রঞ্জুর আত্মীয় স্বজন যা আসতো সব আমাকেও দিত আর কি। আমিও ওই বাড়ির ছেলের মতোই ছিলাম আর কি। খুব ভালো লাগতো। এবং রঞ্জুদের আত্মীয় যারা সালামি বেশি দিত, কখন ওনার সাথে ওনাদের বাসায় যাব কি যাব, সেটাই আমরা দুজনেই বসে থাকতাম, কখন আসবে উনি, কখন আসবে বা আমরা যাব। এই কথাগুলো তো আছে, সালামি ব্যাপারটা আছে। তারপরে জামা কাপড় ব্যাপারে আমি তো বললাম যে ওই তো হুম হুম। এমনিতে জামা কাপড় খুব বেশি যে পেতাম তা না। উম, মানে যতটুকুই পেতেন অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে থাকতে হতো। হতো আর কি। হুম। ওই বেশ চাহিদা তো আমি আচ্ছা, শিখিনি ছোটবেলা শিখে থেকে। নিয়ে একদম। আমার মা আমাকে ওভাবেই বড় করেছে, হুম হুম। তুমি কোনো কিছু চাইতে পারবে না। আচ্ছা দাদা, নিজের বাড়ি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, হ্যাঁ, যদি আমি একটু কম্পেয়ার করতে বলি, যে আসলে ঈদের আনন্দটা আপনি কিভাবে আসলে কম্পেয়ার করবেন, তুলনা করবেন কিভাবে? আসলে ঈদের আনন্দটা আমি বেশি অনুভব করি করেছি যখন আমার নিজের বাড়িতে, যখন আমি বন্ধু বান্ধব পরিবেষ্টিত কিন্তু বেশ। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু নানার বাড়ির স্মৃতিটা বেশি মানে বলে যে নানার বাড়িতে এটা করেছে সেটা করেছে, দাদার বাড়ির তুলনায় নানার বাড়ির কথাটা বেশি বলে থাকে। নানার বাড়িতে ঈদের সময় আমার কখনো যাওয়া যা হয়নি। হয়নি, আচ্ছা। যেটা আমি যখন আমি বন্ধু বান্ধব পরিবেশ, নিজে বড় হয়েছি, ইউনিভার্সিটি শেষ করে বাসা বাড়ি করেছি, কিংবা ইউনিভার্সিটি পড়তে আমাদের সার্কেল গড়ে উঠেছে, ওটার মধ্যেই বেশি আমি ঈদের আনন্দটা বেশি উপভোগ করতাম আর কি। আচ্ছা দাদা, কখনো কি এমন হয়েছে ঈদে আপনার কোনো একটা জামা খুব পছন্দ হয়েছে, সেটা কিনতে না পেরে খুব দুঃখ হয়েছে, কিংবা কিনতে পেরেছেন, পেরে খুব খুশি হয়েছেন, এরকম হয়েছে? না, সেটা তো বললাম যে প্রথমে যে হুম ফুল প্যান্ট কেনার কথাটা বললাম না। হুম হুম এছাড়া আর বড় হয়ে আমার মানে হুম হুম কোনো উৎসব আঙ্গনে কোনো বিশেষ জামা, হয়তো ফ্যাশনেবল কোনো জামা এসেছে, সেটা তো আর ঈদে আসে না, অনেক সময় আসে, সেটা হতে পারে, সেটা হতে হয়েছে। হুম হুম হুম। ঈদ। একটু জানতে চাই দাদা, আমাদের ঈদ মানেই তো আসলে ঐতিহ্য, আর ঈদ যখন আসে সালামির বিষয়টাই তখন চলে আসে। যদি একটু জানতে চাই, সর্বনিম্ন সালামি আপনি কত পেয়েছেন এবং সর্বোচ্চ কত পেয়েছেন এখন পর্যন্ত? আমি সর্বোচ্চ পেয়েছি 2 দিন আগে। কত টাকা আছে? দুদিন আগে? 2 দিন আগে আচ্ছা। আমার সন্তান সম অভিনেতা হুম হুম। খায়রুল বাশার, আচ্ছা। সেদিন 13 তারিখ ছিল, যে বলল যে কাজ করছি আমরা দুজন একসাথে, হুম হুম তোর কাজ আগে শেষ হয়ে গেছে। হুম। যাওয়ার সময় সে আমাকে 1,000 টাকা দিয়ে বলল যে দাদা, এটা আপনার সালামি। আমি বলিস কি, তোকে তো আমার সালামি দেওয়ার দেওয়া কথা। উচিত। হ্যাঁ, আর হ্যাঁ। তুই আমাকে সালামি দিচ্ছিস। সেই মুহূর্তে আমার পকেটে আসলে অত টাকা, আমার ওই সালামি দিব যে সেই টাকাটা সেই এক ছিল হাজার না। টাকার নোটটা কি চকচকের টাকা ছিল, নতুন না, টাকা? 2টা 500 টাকার দুটো নোট 500 দিয়েছে। টাকার নোট ছিল, আচ্ছা। এত বড় সালামি আমি কখনো পাইনি। এটাই সর্বোচ্চ সালামি? সর্বোচ্চ সালামি খায়রুল বাশার আচ্ছা। আমাকে 2 দিন আগে আর দিয়েছে। সর্বনিম্ন সালামি কত ছিল? বললাম না, ছোটবেলায় 1 এক আনা, আনা, 2 আনা? 1 আনা 2 আনা এরকম পেয়েছি আর আচ্ছা কি। দাদা, ঈদের সময় কি আপনার পরিবারের বিশেষ কোনো ঐতিহ্য আছে যেটা আসলে নিয়ম মেনে প্রতি বছরই পালন করা হয়? না, ওমন এমন কিছু কিছু নাই নেই। না? না। এমন কিছু নাই, আচ্ছা। এ নর্মাল হুম যা সেমাই টেমাই এইসব খাওয়া দাওয়া, এই হুম এই খাওয়া দাওয়ার ব্যাপারে আমি, আমার মনে আছে যে হুম কেমন বলি যে আমি বিবাহিত, বিয়ে করার আগে তো যেতাম এই বন্ধু বান্ধবের বাড়িতে। হুম। আমি যখন বিয়ে করলাম তখন মানে বউ নিয়ে থাকি, তখন আমার মনে আছে প্রতি বছর ভোরে উঠে আমি চলে যেতাম পুরান ঢাকায়। আমার প্রচুর বন্ধু বান্ধব ছিল। আচ্ছা।
পুরান ঢাকায় যেতাম এবং সকাল থেকে বেরিয়ে রাত 12টার সময় এই বাড়ি ও বাড়ি খেতে খেতে সেদিন যে কতবার আমি খেতাম তা ঠিক নাই। যে হিসাব নেই। খেয়ে দিয়ে এবার আমার ছেলে হওয়ার পরও ছেলেকে নিয়ে এরকমরা অনেক বছর গেছি আর কি পুরান দাদা আপনি ঢাকায়। যেমনটা বলছিলেন আপনার প্রচুর বন্ধু বান্ধব ছিল একটা সময়, হুম। এখনো কি তারা আছেন? আছে, অনেকে মরে গেছে বা তাদের সাথে বন্ধুত্বটা বিভিন্ন কারণে হয়তো আগের মতো নাই, কিন্তু স্মৃতিতে তারা আছে স্মৃতিতে সবসময়। সবসময় আছেন এবং থাকবেন হ্যাঁ, সবসময়। এটা আচ্ছা দাদা, শোবিজ তারকা যারা আছেন যাদের সাথে আপনার সবসময় কাজ করা হয়, তো ঈদের সময়টাতে কি আপনার বাসায় তারা আসে খেতে কিংবা বেড়াতে? আসে কিংবা আপনি কখনো, যান কিনা? আমিও যাই কখনো কখনো। তবে একটা কথা বলি কি, আমি জানি না কেন কিছুদিন আগেও ছিল এটা, কিন্তু হালে যেন কেমন জানি, আমি বলি যে এসব টেসবুকের ব্যাপারে হয়তো এরকম হয়েছে। এখন ঈদের দিন সবাই যেন একটু নিজেকে নিয়ে বন্ধু বান্ধব থাকলো, মানে ঠিক তারাও আমাকে যে আর খুব একটা বলে না, আমিও তত একটা ফিল করি না। কেন জানে, আমি সেটা জানি না কি কারণে হয়েছে, আগের মতো আর ঠিক। এটা অনেকে বলে থাকে যে সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের বন্ডিংটা একটু আস্তে আস্তে কমে যাচ্ছে। না, আমি বলি যে তাকে তো আমার কথা বলতে হলে দেখতে হলে আমি তো সামনাসামনি থাকতে সামনে হবে। ভিডিও কল করলেই হচ্ছে, দেখা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। একটা লোকের সাথে 10 বছর দেখা হয়নি কিন্তু তাকে মনে হয় না, যেহেতু কিন্তু দাদা ভিডিও কলে আমরা যতই কথা বলি, সামনাসামনি আমাদের যে ভালোবাসাটা, যে বন্ধনটা, এটা তো আসলে ভিডিও কলে হয় না। হয় না, এই জন্য সেটা হয় না, হ্যাঁ, কিন্তু ভিডিও কলে এটা আমাদেরকে কমায় দিচ্ছে, কমিয়ে দিয়েছে, অনেক কমিয়ে দিয়েছে। আগে ভিডিও কল ছিল না, যেতেই হতো সামনে। যেতেই হতো। হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল। কষ্ট। দাদা কখনো কি দেশের বাইরে যে বিদেশের মাটিতে ঈদ করা হয়েছে? হ্যাঁ, কোন দেশে ঈদ করেছেন? করা, আমি মাইশোরে ছিলাম। আচ্ছা। আমার ছোট ছেলের তো ব্যাঙ্গালোরের গিয়েছিলাম, তার হার্টের একটা সমস্যা ছিল, তো মাইশোরে তখন আমাদের ব্যাঙ্গালোর থেকে আমরা মাইশোর বেড়াতে গিয়েছিলাম ঈদের দিন, আমার মনে আছে আমি মাইশোরে। দেশের বাইরের ঈদ আসলে কেমন? আমি বলতেছি যে আমি মাইশোর তো যদিও একসময় টিপু সুলতানের রাজধানী ছিল, এই ছিল, অনেক কিছু ছিল, মুসলিম অধ্যুষিত এলাকা, কিন্তু তারপরও এখন তো আর তা নেই, এখন মুসলিম আছে। তো আমার ধারণা ছিল যে যে ওখানে ওরা ওদের ঈদটা কিভাবে করে, মানে ওরা কি এনজয় করে, কেমন করে। আমি দেখলাম ওরা প্রচুর দেখলাম রাস্তাঘাটে ওরা এসে রেস্টুরেন্টে খাচ্ছে, খাওয়া দাওয়াটা করছে খুব, মানে নামাজ টামাজ পড়ে এসে তারপরে সব ফ্যামিলি শুদ্ধ ঘুরতেছে। আমার এত ভালো লাগছিল না ওদের ওদিন দেখে, না মানে যে মানুষের দুঃখ বেদনা যা থাকুক না, তারপর ঈদের দিনটা মানুষ ভালো থাকতে চায়, একদম সেটা সেটা ওরা সেদিন মনে হলো ওদের আর কোনো কোনো দুঃখ নেই, আর ওদের বেশ ভালো লাগছে আর কি। আমি ওই ঈদের আমেজটা ওদেরকে দেখেই পেয়েছি আর কি খুব। দাদা এমন কখনো হয়েছে যে কোনো খুব অনাকাঙ্ক্ষিত কোনো কারণ যেটা আপনি আসলে জানতেনও না, হ্যাঁ এই কারণে আপনার ঈদটা পুরোই মাটি হয়ে গেছে? না, ওর ধরনের কোনো ঘটনা ঘটে, ঘটনা দু একটা ঘটেনি অ্যাক্সিডেন্টের ঘটনা তো বললাম যে আমার, এই ধরনের ঘটনা ছাড়া না আর আসলে আচ্ছা, কোনো। ঈদের দিনে এরকম হয়েছে যে শুটিং সেটে অভিনয় করতে হচ্ছে, আজকে শুটিং পড়ে গেছে, আপনি শুটিং সেটেই আছেন, এরকম হয়েছে না, কখনো? আমার এরকম ঈদের দিন হলো? হয়নি, আচ্ছা। ঈদের দিন হয়নি, তবে এরকম ঘটনা হয়েছে হয়তো পয়লা বৈশাখ, আমি আচ্ছা। কিন্তু একটা বিরাট দিন মনে করি ওই দিনটাকে, কিংবা আমার জন্মদিনটাকে, সেদিন হয়তো কাজের চাপে আমাকে শুটিং করতে হয়েছে, এই যা। আচ্ছা দাদা, আপনার স্ত্রীর সাথে ঈদের স্মৃতি কেমন ছিল যখন একদম নতুন নতুন বিয়ে করেছেন? এটা একটু জানতে চাই দাদা। ঈদের ছুটিটা তো বলতে আমি যে বললাম যে ঈদের দিনটা আমার কাছে আসতো ওকে নিয়ে, যে আমার বন্ধু বান্ধবদের বাড়িতে সারাদিন ধরে খাবো, এটাই আমার কাছে ঈদটা ছিল আর কি তখন, এই আর কি। ঈদে উপলক্ষে আমি কখনো কোনো বাইরে টাইরে যাইনি। দাদা অতীতে তো শোবিজের তারকাদের, সিনিয়র তারকাদের থেকে সালামি পেতেন, আপনি পেয়েছেন কিনা একটা সময়? না, সিনিয়র আর্টিস্টদের কাছ থেকে আমি কখনো পাইনি, তবে সালামি পাইনি,
ঈদের গিফট পেয়েছি আর কি কারো কারো কাছ থেকে। আমি তো আচ্ছা, চলচ্চিত্র যত সংবাদ যত গিফট আপনি পেয়েছেন এখন পর্যন্ত, কোন গিফটটা আছে যেটা এখনো মনে দাগ কেটে আছে, এখনো খুব ভালো লাগে, কোনো কিংবা আপনার সংগ্রহে এখনো আপনি রেখেছেন, এমন কোনো গিফট আছে কিনা? না, ও ধরনের কোনো আচ্ছা, আচ্ছা। গিফট কখনো কি কাউকে সালামি দেওয়া হয়? এখন ধরেন শুটিং এ গেছেন, কারোর সাথে দেখা হয়েছে? দেয়া হয়, তেমন হুম, বিশেষ হুম, কিছু না, হয়তো 500 কখনো বা 100 এরভাবে দুষ্টামি করেই দাদা, দেওয়া হয়। আসলে টাকাটা তো বড় বিষয় না, না, এটা হচ্ছে টোকেন অফ লাভ। লাভ, রাইট রাইট রাইট। এটা বড় কথা। ঈদের দিনে কি ধরনের কাপড় পরতে আপনার পছন্দ? পাঞ্জাবি পাঞ্জাবি তো বটেই, পায়জামা পাঞ্জাবি না? এবং সেটা যদি কোনো রঙিন কি হয়। নির্দিষ্ট কোনো কালার আছে যে এই কালারটা আমার পছন্দ? না, আমি রঙিন পড়তে চাই যে আর কোনো কি। কালার হতে পারে, রঙিন? রঙিন। আচ্ছা, আচ্ছা। একটা সময় ছিল ঈদ মানেই উৎসব, আর উৎসব মানেই কিন্তু বাংলা সিনেমা। রাইট। সিনেমা হলে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখেছি, যে সবাই মিলে দল বেঁধে ফ্যামিলির সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে, তখনই কিন্তু ঈদের একটা পরিপূর্ণতা পেত। যদি এখনকার সময় আমরা বলি, কোনো কিছুই আমরা এখন দেখতে পাই না। এই বিষয়গুলো এখন আপনি কিভাবে দেখেন দাদা? না, কিভাবে দেখি, ব্যাপারটা হলো যে হুম। এখন ঈদের দিনে গিয়ে এই ছবি দেখতে হবে। ও, আরেকটা কথা একটু অ্যাড করি, এবারও ঈদেও তো বেশ কিছু সিনেমা রিলিজ হয়েছে, কিংবা এই সময় সিনেমাগুলো ঈদের সময়টাতে যে দেখা হয় কিনা আপনার? ঈদের সময় দেখা হয় না, হুম, হুম, ঈদের পরবর্তী পর্যায়ে হুম, দেখা হয় আর কি। ঈদের সময় এটা ছিল, আমি যখন মফস্বলে ছিলাম, হুম, 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 ছোটবেলায় ছিলাম, ঈদের দিন প্রথম হুম, ছবি, প্রথম শো হুম, দেখাই আমার এটা থাকতো আর কি। অনেক কষ্ট করে টিকিট জোগাড় করে টরে দেখতাম আর কি। এখন বড় হয়ে সেটা হয় না। সেটার জন্য আরও একটা কারণ হলো, আমি দীর্ঘদিন চলচ্চিত্র সাংবাদিকতা করেছি, তো ছবিগুলো তৈরি হতো আমার চোখের সামনেই আর কি। হুম, 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 কিংবা এখনো যারা ছবি তৈরি করে, এখন তো আমি নিজে অভিনয় করি বা আগেও করতাম, তো ছবি করতে করতে ছবির অনেক কিছুই জানা হয়ে যায়। হুম, যেমন গত বছর ঈদে আমার একটা ছবি হুম, রিলিজ হুম, হয়েছে, একটা না দুটো ছবি রিলিজ হয়েছে, হুম, হুম। উৎসব আর বরবাদ। আচ্ছা। তো এগুলো তো আমি দেখেছি, তো ঈদের দিন গিয়েই দেখবো যে সেই, হুম, হুম। তারপরে এগুলো হয়তো প্রিমিয়ার শো হয়ে দেখে ফেলি, আর ঈদের দিনে দেখার আর ওটা থাকে না আর কি। আচ্ছা। আর পারিবারিকভাবে ছেলে টেলেদের নিয়ে যাওয়ার কথাটা, আমার ছেলেরা আসলে, আমার এক ছেলে সিনেমায় নাটক সিনেমা করে, হুম, হুম, করলো যে সিনেমা হলে গিয়ে ছবি দেখার ওদের, ওরা কখনো, আমি কখনো ওরা সিনেমা হলে গিয়ে হুম, হুম, ছবি দেখেনি আর কি। হুম। পরে বড় হয়ে দু একটা ছবি দেখেছে, আচ্ছা। এই আর কি। তো দাদা, আপনি যেসব কাজ করেন, নাটক, সিনেমা, বাসার সবাই মিলে কি এরকম হয়েছে যে ঈদের সময়টাতে আমরা সময় পেয়েছি, সবাই একটা ভ্যাকেশন একসাথে হয়েছি, যে আপনার কোনো কাজ কিংবা আপনার ছেলের কোনো কাজ সবাই মিলে দেখছেন স্ক্রিনে একসাথে বসে ড্রয়িং রুমে? একটা কথা আছে না, ঘরকা মুরগির ডাল বরাবর। একদম, একদম। হ্যাঁ, আমাদের বিষয়টা তাই হয়ে গেছে যে হ্যাঁ। আমরা ঈদের কাজ করি বা অন্য যে কোনো কাজ করি, করার পর এটা দেখি কেমন হয়েছে, সবাই মিলে দেখি, এটা তা হয় না। হুম, হুম, হুম। এখন আমি নিজের নাটকও বা সিনেমাও অনেক খুব একটা সময় দেখা হয় না। খুব একটা দেখা হয় না আর কি। এটা হুম। হয় আমার ছেলে টেলেও যে কাজ করে, ও ও নিজেরটাই দেখে না। তো এই এরকমই আর কি, হয়, এই এরকমই আর কি, হয়। আর কি। তো দাদা, এবার ঈদে কি বিশেষ কোনো প্ল্যান আছে, কোথাও ঘুরতে যাওয়া, উম, দেশের বাড়িতে যাওয়া কিংবা দেশের বাইরে যাওয়া? না, হুম, হুম, বাইরের কথা না, আমি এবার ঈদে আছি, হুম, এবং হুম, ঈদের দুদিন পরে আমার আর হুম, একটা হুম, কাজও আছে বোধহয়। হুম, তো এবং আমার স্ত্রীর, ছেলে হুম, মেয়েদের হুম, সবারই হুম, আছে, হুম, হুম, ঈদের কোথাও যাওয়ার নেই। তো হুম, আর একটা কথা বলি, হুম, হুম। এই ঈদ উপলক্ষে কিছু আমার কিছু প্রাপ্তিও আছে। প্রাপ্তিগুলো কি দাদা? যেমন ধরি, আমি উম, পত্রিকায় যে কাজ করতাম, তখন আমাদের পত্রিকা সাপ্তাহিক চিত্রালী, একসময় বিনোদন পত্রিকা হিসেবে খুব নাম করা ছিল আর কি। এই পত্রিকায় ঈদ সংখ্যা বেরোতো। হুম, পত্রিকা, ম্যাগাজিন, আমাদের পত্রিকাটা ডেলি পেপারের মতো সাইজ ছিল, তোমরা হুম, দেখোনি। হুম, হুম, 2005 সালে ওটা বন্ধ হয়ে গেছে, হুম, 20 বছর আগে বন্ধ হয়ে গেছে। তো ওই ঈদ সংখ্যা ওটা একটা বেরোতো। পরে আবার বই আকারেও 80-র দশকের দিকে
বই আকারও ঈদসংখ্যা বেরোতে শুরু করলো। মানে ঈদসংখ্যার কালচার আমাদের এখানে শুরু হয়েছে অনেক পরে। ঈদসংখ্যা বেরোলে গল্প উপন্যাস দিয়ে বেরোয়। তো আমি কখনো উপন্যাস লিখিনি। আচ্ছা 91 সালে আমি একবার করলাম, তখন উপন্যাস লিখলেও প্রকাশক পাওয়া কঠিন ছিল। আজকের মতো এত এখন বইমেলা ছিল না, তখন এই ছিল না, তখন যার ফলে প্রকাশকও অত ছিল না। তো প্রকাশ করব কোথায়? তো ঈদসংখ্যায় কয়েকটা উপন্যাস বেরোয়। আমি আমার এডিটরকে বললাম আমি একটা উপন্যাস লিখব। তুমি কি উপন্যাস লেখো নাকি? আমি লিখি না, লিখবো। যদি মানসম্মত না হয় ছাপাবো না। আচ্ছা তো ঈদের আর বেশি দিনও নাই, আমি কিন্তু লেখাও শুরু করিনি। তো গল্পটা মাথায় ছিল আর কি, কি নিয়ে বিষয় নিয়ে লিখবো। যে বলে ঠিক আছে লেখো, তো আমি দেখে দিব তোমার শুরুটা কি হয় না হয়। তো আমি এই লিখতে থাকলাম এবং লিখে মানে কিছু লিখে প্রেসে পাঠানো শুরু করলাম। এবং উনি এডিটর প্রথম ধাপ দিয়েছে আর উনি পছন্দ করেছেন আর কি। তারপরে যথারীতি 12 দিনের সময় আমার বই ঈদ সংখ্যা বেরিয়ে গেল বাজারে। উপন্যাসটা লিখতে আমি 7 কি 10 দিন সময় নিয়েছি। এই সময়ের জন্য আমার বড় ছেলে তখন এইটুকু, আমার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে, বলছে তোমাকে থাকলে তোমার লেখা হবে না। আচ্ছা তো ওই টানা আমি লিখে। কয়দিন লেগেছিল লিখতে? 10 দিন। 10 দিনের মতো। মানে আমি তো ধাপে ধাপে দিচ্ছিলাম, কপোত হচ্ছিল। 10 দিন 12 দিনের দিন এটা পত্রিকা আকারে বেরিয়ে গেছে। মানে উপন্যাস, আমার প্রথম উপন্যাস ঈদেই বেরিয়েছে। ঈদ ছিল বলেই আমি হয়তো উপন্যাস লিখতে। দারুণ একটা স্মৃতি এটা। হ্যাঁ অবশ্যই, অবশ্যই ঈদ আমাকে উপন্যাস লেখার সুযোগ করে দিয়েছে। আমি বলবো দারুণ, এটা আমার বড় প্রাপ্তি আর কি। মানে ঈদে একদম উপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে ঈদের দিনে। আচ্ছা, এরকম কখনো হয়েছে ছোটবেলায় যে ঈদের পরবর্তী সময় আহা ঈদ শেষ হয়ে গেল, কষ্ট লাগতেছে? সেটা হতো একটা সময়, অনেক বেশি কষ্ট না, এটা হয় একটা আনন্দের, যে কোনো আনন্দের বিষয় বা অনেক দিনের প্রস্তুতি থাকে যদি যে জিনিসটার জন্য, সেই জিনিসটা যখন একসময় শেষ হয়ে যায় তখন খুব খারাপ লাগে। ঈদের সময় কিন্তু দেখা যায় আমাদের স্কুল কলেজগুলো বন্ধ থাকে। হ্যাঁ, অনেকে আছে স্কুলে যেতে একেবারেই ভালো লাগে না। দেখা যায় ঈদ যখন শেষ তখন আবার স্কুলে যাওয়ার জন্য তড়িঘড়ি শুরু হয়ে যায়। অনেকের কাছে মনে হয় বোধহয় ঈদটা থাকলে ভালো ছিল, আবার স্কুলে যেতে হচ্ছে। এরকম হয়েছে কখনো? না, আমার তা হয়নি, কারণ আমি স্কুল ভালোবাসতাম খুব। বরং বন্ধ হলে এতদিন স্কুল ছাড়া থাকবো, আমি স্কুলটা খুব ভালোবাসতাম, স্কুলে যেতে ভালোবাসতাম। আমাদের স্কুলে একটা পুরস্কার ছিল, আমি জানি না এখন, যে অ্যাটেন্ডেন্সের জন্য একটা পুরস্কার দেওয়া হতো। আমি বেশ কয়েকবার, মানে যার যত বেশি অ্যাটেন্ডেন্স বেশি থাকতো সে পুরস্কার পেত। আমি ম্যাক্সিমাম ওটা পেতাম আর কি। তার মানে আপনি খুব অ্যাটেন্ডেন্স দেখা যেত, আপনি কামাই করতেন না? আমি স্কুল পারতপক্ষে কামাই করতাম। আচ্ছা দাদা, এখন আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে সবাই আগে ভাগে ঈদের ড্রেস দেখিয়ে ফেলে, কে কয়টা ড্রেস কিনেছে, কোত্থেকে কিনেছে, কোন ব্র্যান্ডের কিনেছে, একটা কম্পিটিশন চলে অনলাইনে। কিন্তু আপনাদের সময়ে কিংবা আমাদের সময়, আরো আগের কথা বলছি, কিংবা তারপরের জেনারেশনে দেখা গেছে যে জামা কাপড় কিনে লুকিয়ে রাখা একটা প্রবণতা ছিল। ঈদের দিন ছাড়া আমরা কাউকে দেখাবো না, তাহলে আমার ঈদ কমে যাবে। হ্যাঁ, এরকম করেছেন কখনো? না, আমি ঠিক করি না। আর এই জিনিসগুলো সম্ভবত মেয়েদের মধ্যে, আমি যতদূর দেখছি মেয়েদের মধ্যে এই প্রবণতা বেশি, এটা থাকতো আর কি। আমাদের বান্ধবীরা এরকম করতো টুরতো, আমার খেলার সাথীরা করতো, কিন্তু আমরা ছেলেরা খুব একটা এটা ছিলাম না। আর আমি মফস্বলে যখন বড় হয়েছি ব্র্যান্ড ট্যান্ড কিছু চিনতাম না, তো তখন তো আসলে চেনার কথাও না। আর এত জামা কাপড়ের প্রচলন খুব একটা যে ছিল না ওই সময়টাতে একদম। দাদা, এখনকার ঈদ এবং ছোটবেলার ঈদ সবচাইতে বড় পার্থক্য কোথায় আপনার মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, যেটা আমি প্রথম বুঝি নাই, পরে বুঝেছি। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, মানে এসএসসিতে পড়ি, তখন আমাদের পাঠ্য বই ছিল সূর্য দিগল বাড়ি, একটা উপন্যাস নিয়ে আমাদের 100 মার্কের পরীক্ষা দিতে। এই উপন্যাসটা পড়তে পড়তে পরে ওটা ছবি হয়েছে, আমি সেই ছবিতে অভিনয় করেছি।
সেই সূর্যদীঘল বাড়ির ছবির মূল চরিত্র জয়গুণ, যে স্বামী পরিত্যক্তা, 3 সন্তান নিয়ে খুব কষ্টে জীবন অতিবাহিত করে। সন্তানদের জন্য বিয়ে শাদিও করে না, এই করে না, সে করে না, 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলেটার বয়স 12 আর এই তো এই তার বাচ্চারা তখন বলতেছে, জয়গুণকে বলল, মা এবার ঈদে আমার জামা দিবা না, ঈদে এই করবো সেই করবো এই করবো। মা বলতেছে, জয়গুণ বলতেছে, বাবারে নিত্য যাদের রোজা তাদের আবার ঈদ কি? কি একটা মানে দারুণ একটা কথা বলেছে, একদম যদি বলেন একদম হৃদয়ে ছুঁয়ে যায় এমন একটা কথা। সেদিন আমি ইন্টারমিডিয়েটে পড়তে এটার মর্মার্থ ঠিক বুঝি নাই। আমি বলছি ঈদ তো আনন্দই, ঈদ তো সবার জন্য আনন্দই। আনন্দের হয় কিন্তু না যত ঈদ। বড় হয়েছি, যত মনে হয়েছে এখন ঈদে আনন্দ হয়, সবে হয়, তারপরেও এই যে কেটে খাওয়া মানুষ। দাদা, গতকাল আমি একটা নিউজে দেখলাম যে পরিবারের 6 জন মানুষ, তাদের বাজেট 2000 টাকা, তারা ঈদের শপিং করছে। তাদের জন্য তো আসলে ঈদটা আনন্দের হতে পারে না, এরকম অনেক আছে। সেই প্রেক্ষিতে আমি আরেকটা কথা বলছি, যে ওরা পারে না ঠিকই, তারপরেও আমি লক্ষ্য করেছি, আমি যে এলাকায় বেশিরভাগ জীবনের বেশি একশো কাটিয়েছি, আরামবাগ এলাকায়, আমি ঢাকার আরামবাগ এলাকায় 42-43 বছর কাটিয়েছি আর কি। ইউনিভার্সিটি বেরিয়ে আমি ওখানে গিয়েছিলাম। ওখানে আমি নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের অনেকগুলো ছোট ছোট ঘর বাড়ি করে ওরা থাকতো। তাদেরও আমি দেখতাম ঈদের দিন তাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা রঙিন জামা কাপড় পরে সেজে, মানে ফিতা বেঁধে এই বেঁধে, ওরা যে দুপুরবেলা হেঁটে যাচ্ছে, গিয়ে চটপটি খাচ্ছে, এই খাচ্ছে, এবং প্রত্যেকটা বাচ্চার হয়তো আগে 2 দিন আগে, আগের দিনও আমি দেখেছি ওরা খালি গায়ে, কারো জামা আছে কারো নাই, জুতা তো নাই, কিন্তু আজকে দেখলাম যে ওরা জুতা পরে যাচ্ছে, হাই হিল পরে যাচ্ছে, হাঁটতে পারছে না। এই যে আনন্দ, ওদের ওই মুহূর্তের আনন্দ, আমি ঈদের দিন অপেক্ষা করি ওদেরকে দেখবো বলে। মানে আমার কাছে সবচেয়ে পৃথিবীর সুন্দর দৃশ্য মনে হয় এই যে এই, মানে আমি বলবো যে গরিব মানুষ ওরা, এই দিনটা ঈদটা যখন আসে, ওটা ওদের সামর্থ্যের মধ্যে থেকেই যতটুকু পারে এটা আনন্দ করতে করছে, চায়। এটা খুবই ভালো লাগে। আমার কাছে সেই দৃশ্যটা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আসলে আমি খুবই ভালো এখনো লাগে। যাই, চোখের একটা শান্তি, শান্তি আছে এখনো। আমি ওই একদম। নিম্ন আয়ের লোকেরা যেখানে থাকে ওখানে যেতে চেষ্টা করি, আচ্ছা, একদম। যে ওদের দেখলে আমার কাছে খুব, আমার ঈদের আনন্দের থেকে আর কিছু নাই। এটা আমি চমৎকার, মানে চমৎকার। আমি ভুলতে পারি না আর কি। সবসময় আমি চেষ্টা করি ওই আনন্দটুকু আচ্ছা। এটা করতে আর কি। দাদা, পাকিস্তান শাসনামল এবং বাংলাদেশ স্বাধীন হবার পরে যদি বলি, ঈদ উদযাপনের যে ধরনটা, আপনি কেমন পার্থক্য দেখতে পান? যেটা দেখতে পাই সেটা হয়েছে আমার কাছে রাজনৈতিক স্বাধীনতা বা অন্য কিছু নয়, যেটা মনে হয় সামাজিক আমাদের যে এটা হয়েছে, তাদের আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে, আমরা মানে অনেক উপরের দিকে ওঠার মানসিকতা তৈরি হয়েছে আমাদের, অন্তত পোশাক আশাকে, শো আপে, এইসব ব্যাপারে। ঈদে ব্যাপারটা অনেকটা এখন তাই হয়ে গেছে আর কি, যে অন্তর থেকে যে আনন্দটা উপভোগ করার বা এটা করা, এটার চাইতে শো একটা ব্যাপার থাকে। যেমন আমি ছোটবেলায় দেখেছি আমাদের ইফতার কালচার আমাদের ওখানে ছিল না। এই যে এখন ইফতার, রকমারি ইফতার, ইফতার পার্টি, এগুলো আমি ছোটবেলায় কখনো দেখিনি, মফস্বলে তো নয়। তো এই যে ইফতারের বাহারি ইফতার, এগুলো আসলে কত নতুন নতুন কোনো কিছু, মানে অনেক কিছু আসছে, অনেক কিছু অ্যাড হয়ে গেছে। সেটা হয়েছে যুগের অনেক কিছুর ব্যাপারে কারণে পরিবর্তন হয়েছে। দাদা, ঈদে এরকম কোনো খাবার আছে যে খাবারটা না খেলে মনেই হয় না যে আসলে ঈদ হচ্ছে, পরিপূর্ণতা পায় না, স্পেশাল কোনো খাবার খেতেই হয়? আমি লাচ্ছা সামানটা খাবই আর কি, ওটা আমার খুব পছন্দের আর কি। ওটা আমি। দাদা, দর্শকের ভালোবাসায় আপনি মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক বছর দাপটের সাথে কাজ করছেন, এক নামে বেশ সুপরিচিত, এবং আপনার অনেকগুলো গুণ আমরা জানি, তুখোড় অভিনেতা, নাট্য নির্দেশক, লেখক এবং সাংবাদিকও
কিছুক্ষণ আগে আমি শুনছিলাম আপনার কাছ থেকে। তো আসলে যখন ঈদের সময়টাতে দর্শকদের অনেক অনেক ফোন কল থাকে, দেখা হলে ঈদের শুভেচ্ছা জানায়, এই যে ভালোবাসাগুলো জানায় আপনাকে, ওই সময় দাদা আসলে কেমন অনুভূতি হয় আপনার? আসলে তুমি আমাকে এটা বলছো, আমি অত বড় তারকা নয়। হুম আমার প্রতি আমি বুঝি মানুষের এক ধরনের ভালোবাসা আছে। হুম হুম। সেই ভালোবাসার প্রকাশ করার জন্য আমার প্রতি যে ভালোবাসা, দাদা এটা আপনার বিনয়, আমরা জানি। না না, আমি বলি না তোমাকে, আচ্ছা তুমি আচ্ছা শোনো। আচ্ছা। সেই ভালোবাসা, আমার প্রতি যে ভালোবাসা, হুম হুম সেই ভালোবাসা হুম প্রকাশ করার জন্য হুম তারা মরিয়া হয়ে যায় না, হুম হুম ঈদও উপলক্ষ করে না, হুম বা কোনো দিনে উপলক্ষ হুম করে না। হয়তো ওরা আমাকে দেখে, দেখে ওদের, ওরা যখন এসে আমার সাথে কথা বলে, আমার কাছে মনে হয় ওদের আপন মানুষ আমি, একেবারেই আপন মানুষ, নিজের লোক। নিজের লোক মনে করে ওরা আমাকে। সেটা দেখানোর জন্য তারা টেলিফোন করে বা এটা করে, মাঝে মধ্যে করে, কিন্তু ঈদ অকেশনে করে তা না। কিন্তু ওদের যতটুকু ওরা আমাকে ভালোবাসে, আমি যেই ধরনের অভিনয় করি, মানে আমাকে অল্প অল্প পরিচিতি আছে, ওদের প্রকাশটাই অল্প অল্প, অত অত আচ্ছা রাখার নেই। দাদা, এই দীর্ঘ শিল্পী জীবনে কখনো কি বিশেষ কোনো নাটক কিংবা মঞ্চ নাটক কিংবা বিশেষ কোনো কাজ ঈদ উপলক্ষে এসেছে আপনার, এখন তো কিংবা আগে, এখন না হলো আগে এসেছে কিনা আমি এমন কোনো কাজ? ঈদে আমি হুম হুম ঠিক মনে করতে পারছি না এখন, হুম মানে হুম। ঈদে কোনো স্পেশাল কাজ আসছে মনে বলে। পড়ছে না। আচ্ছা যাই হোক দাদা, এখন কি মনে হয় না বর্তমান প্রজন্মে যারা আছে ঈদের আনন্দটা অনেকটা প্রযুক্তি নির্ভর হয়ে গেছে? হ্যাঁ, একেবারে হ্যাঁ সত্য, তাই না একেবারে বিষয়টা? সত্য, মানে একেবারে। আনন্দটা অনেকটা কমে যাচ্ছে না? হ্যাঁ, কমে গেছে। ওরা হ্যাঁ। নিজেরা নিজেরা এক আনন্দ উপভোগ করতে চায়। সেই আনন্দটা ধরে রাখার জন্য আমরা কি করতে পারি? ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না। এটা আহ, বিবর্তনে এটা হবে, এটা আচ্ছা বলে লাভ নেই। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য জানতে চাই দাদা, যারা এই মুহূর্তে আপনাকে দেখছে, আপনার জীবনের সবচাইতে স্মরণীয় ঈদ কি ছিল কিংবা স্মরণীয় কি কারণে? এরকম আছে কোনো ঈদ? না, অত বড় কি, তোমাকে তো আগেই আমি বলেছি হুম যে হুম। স্মরণীয় বলতে দুঃখের কথা, দুঃখের স্মরণীয় কথা, আচ্ছা এরকম কিছু ঘটনা আচ্ছা। আছে আর কি। ওকে। কিন্তু ওইভাবে ঈদে আমার মনেই থাকবে এরকম কোনো আচ্ছা দাদা, ঈদ যখন আসে তখন আমরা দেখা যায় সবাই সবার সাথে কোলাকুলি করছি, একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হচ্ছি, অবশ্যই কিন্তু অবশ্যই। ঈদটা যখন শেষ হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই থাকে না আমাদের মধ্যে। কিন্তু আমাদের কি উচিত না পুরোটা বছরই সবসময় আসলে ঈদের আনন্দটার মধ্যে থাকা সবাইকে নিয়ে? সেটা হলে তো খুবই ভালো, ঈদের আনন্দে সবাইকে নিয়ে তাহলে ঈদের আসলে মেন বার্তাটা কি দাদা? না, এই আমি মনে করি যা, হ্যাঁ। ঈদের আনন্দ হলো যে আমি যে আমার পাশের মানুষটিও যে মানুষ, তাকে আমি সেটা মনে করতে পারা। হুম হুম হুম, একদমই ঠিক। আচ্ছা, অনেকক্ষণ তো দাদা আপনার সাথে আড্ডা দিলাম, চমৎকার আড্ডা দিয়েছি, স্মৃতিচারণ করেছেন অনেক কিছুই। আড্ডা দিতে চাইলে তো সারাদিনই দিতে ইচ্ছা করবে। অবশ্যই। এবং আপনার মতো গুণী একজন মানুষ আজকে আমাদের এই আয়োজনে এসেছেন, এটা আসলে আমাদের জন্য বড় একটা প্রাপ্তি দাদা। আপনার অবশ্যই অনেক শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষগুলো আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দাদা আপনার। না, আমি বলতে এইটুকুই চাই, ঈদের দিনে সবাইকে শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার আশেপাশের মানুষটিও যাতে সারা বছর কেবল ঈদ নয় ভালো থাকতে পারে, সে চেষ্টা করবেন। ঈদ মোবারক। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। আপনি ঠিক এমনটাই প্রাণবন্ত থাকুন আপনার কাজের মধ্যে, আমাদের সবার ভালোবাসার মধ্যে দাদা। আবারও দেখা হবে, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। দর্শক, আজকের বিআরবি ঈদ আড্ডা অনুষ্ঠানে আমরা শুনলাম বরেণ্য অভিনেতা নরেশ ভূঁইয়ার জীবনের নানা ঈদের গল্প, ছোটবেলার আনন্দ, পরিবারকে ঘিরে থাকা স্মৃতি, শোবিজ জীবনের অভিজ্ঞতা এবং সময়ের সাথে বদলে যাওয়া ঈদের অনুভূতি। তার কথায় আমরা আবারও বুঝতে পারলাম ঈদের আসল আনন্দ লুকিয়ে থাকে ভালোবাসা, পারিবারিক বন্ধন এবং একে অপরের সঙ্গে সময় কাটানোর মধ্যেই। যে যেখানে আছেন সবার ঈদ সুন্দর কাটুক, সবাই অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।